2008 থেকে 2023 এই 15 বছরের প্রশাসনিক এবং রাজনৈতিক ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে লেখাগুলোতে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো মজার বিষয় হইল কিছু ভবিষ্যৎবাণী করেছিলাম আপনার প্রশাসনের সংস্কারের ভবিষ্যৎ কি বলার আগে সেই লেখাগুলোতে আমি ইউনূস সাহেব যে আসবেন এইটা একটা লেখা লিখেছিলাম ওনার উপর গোটা 4.5-5টা লেখার মধ্যে 5ই সেপ্টেম্বর 2023 ওই লেখাটার শেষ কথাটা ছিল এবার বাইরে শোনা যাচ্ছে যে অস্বাভাবিক কোনো সরকার হইলে তিনি এবার আর সুযোগ হাতছাড়া করবেন না। ঠিক 11 মাসের মাথায় উনি আসলেন। শেখ হাসিনার পতন নিয়ে আমার একটা লেখাতে মন্তব্য ছিল যে শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নেই যে তিনি শুধু দেশপ্রেমিক আর কেউ দেশপ্রেমিক নন, এত অহংকার ভালো নয়, অহংকার পতনের মূল। এভাবে মোটামুটি যেগুলো বললাম ওনাদের বিচারপতিদের অভিশংসন সেটা যে সংসদের হাতে নিয়ে আসার জন্য যে চেষ্টা করলো সেটা বললাম যে এইটা সব কিছু সবার উপর ছড়ি ঘুরানোর জন্য আনা ঠিক না, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে থাকুক। তারপরে নির্বাচন যে ঘরে ঘরে সব দলীয় নির্বাচনের অবস্থায় চলে যাওয়া সেটারও আমি বিরোধিতা করেছি। যাকে সেগুলো এখন ফলে যাচ্ছে। ভবিষ্যৎ কি সংস্কারে যেটা বলছেন ভবিষ্যৎটা তো পরে, আগে অতীতটা কী ছিল সংস্কারের অতীত দেখেন এই 53 বছরে কত সংস্কারের কমিশন হয়েছে, সে অতীতটা কী ছিল। আর এখন যারা করছে বর্তমান, আপনি যে বললেন ওনার সরকারই তো এনজিও গ্রামের সরকার, একদিকে নিজেরা সব এনজিও আরেকটাকে গ্রামীণের গ্রাম, তো ওনারা ব্লক পেয়েছেন সংস্কারের জন্য, এনজিও গ্রাম করে গিয়ে ব্লক পেয়েছেন। সেই ব্লকগুলো কোনটা স্ট্যান্ডিং করবেন, কোনটা বাইপাস করবেন, কোনটা পেসমেকার লাগাবেন সেগুলো নিয়ে এখনও তো প্রেসক্রিপশান আসেনি। প্রেসক্রিপশান আসবে। যেটা প্রশাসনের বিষয় যেটা মোহিত চৌধুরী সাহেব একটু কথা প্রসঙ্গে বললেন, বিশেষত উপসচিবদের 50% প্রশাসন ক্যাডার জন্য রাখবে, বাকি 50% অন্য সবাইকে দেবে। আগে 75-20 ছিল, 25 ছিল। তো এটা নিয়ে কেন বিরোধ হবে? আপনার কে একজন বলছিলেন না যে মুহিত সাহেব তো ওনাদেরই লোক। হ্যাঁ, মুহিত সাহেব ওনাদের লোক বলে কোনো কথা নাই। যারা পাকিস্তানি 3 অক্ষরী সাহেব তারা কারো লোক না, তারা নিজেদের লোক। যখন যে সরকার আসে তাকে যেভাবে তুষ্ট করে তারা যেটুক বেনিফিট নিতে পারে সেটাই করেছে। এখন উনি কমিশনে আসছেন ওনার এক রূপ, উনি সেক্রেটারি ছিলেন আরেক রূপ, উনি যখন আবার ইয়েতে ছিলেন আপনার বিমানের এমডি সেটা বলবো না আমি, যখন আবার উপদেষ্টা ছিলেন সেই সময় একরকম ছিলেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবে তো ভালোভাবে চিনি কিছুটা, কারণ আমি কাজও করেছি। এক সচিব আমাকে লড়াই করে এক জায়গায় নিয়েছেন, আরেকজন সচিব হয়ে পরে আমাকে সেখান থেকে খেদাইলেন কোনো কিছুতে। প্রশাসনে গোষ্ঠী স্বার্থে কেউ কারো লোক নয়, নিজের স্বার্থে যদি কিছু আসে তাহলে তখন সেটা আমার লোক বলা যায়, বলতে পারে। আর যদি নিজের স্বার্থের বাইরে যায়, হিসাবে যদি না মেলে, তাহলে তারা কেউ এটা মানে না, পরিষ্কার কথা। অতএব যার স্বার্থে যেখানে লাগছে সেখানে এটা কথা বলবে। আর যিনি আগে প্রশাসনে ছিলেন, এখন হয়তো কমিশনে এসেছেন বা যারা আসছেন, তারা আগে নিজের স্বার্থে কি করেছে সেটা তারা ভুলে যাবে। এখন তারা হয়তো অন্য কিছু হিরোইক দেখানোর জন্য বা নূতন কিছু নাম কামানোর জন্য একটা চেষ্টা করতেই পারে। সংস্কার মানেই তো এগুলো, একটা কিছু করবে। এর আগে তো আপনার আমার কাছে এখনও জনপ্রশাসনের সংস্কার তো এই পর্যন্ত কম হয় নাই, বোধহয় 23, 24, 25টার মতো হয়েছে। এর মধ্যে বিরাট রিপোর্ট হয়েছিল ATM শামসুল হক সাহেবের জনপ্রশাসনের রিপোর্টের। তো সেগুলো হয়, কাজ করার জন্য অনেকে কিছু করে, পরে হয় না। আর আমি 1/11 সময় তো সংস্কার দেখেছি, সে সময় তো এই করব সেই করব কত চেষ্টা করেছে না। তারপরে কী হলো, ছোট্ট উদাহরণ দিই, তারা তো দুর্নীতিবাজদের ধরার জন্য তো সবাই হয়। দুর্নীতি এমন একটা প্রসঙ্গ যেই আসে ওটা সংস্কার শুরু করতে চায়। জিয়াউর রহমান সাহেব 1979 সালের, আবার জিয়াউর রহমান সাহেবের নাম নিয়ে কিছু বললে এখন তো আলী নাই, খেপবে না, বাজাদের ওনারা আছেন, ওনারা হয়তো সন্তুষ্ট অসন্তুষ্ট হবেন কীভাবে বলা হয়। জিয়াউর রহমান সাহেব 1979 সালের এপ্রিলের 20, 21, 22 যথাসম্ভব বা একদিন এপ্রিল হবে একনেক মিটিংয়ে
একটা বদ কথা বলছিলেন যে অ্যাটলিস্ট 50% করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। এই নিয়ে একটা হই আল্লাহ শুরু হয়ে গেল যে তাহলে বাকি 50% জায়েজ নাকি। সুধাংশু শেখর হাওলাদার তো সাংঘাতিক রকমের চিৎকার শুরু করে দিল। তার আগে আসেন সংস্কারের মধ্যে এই যে এসব দুর্নীতি নিয়ে খোদ বঙ্গবন্ধু কি করলেন, ধরবেন, ধরতে গিয়ে রেড দিলেন লালগোড়া। এখন রেড করতে যাইয়া দেখা যায় যারে ধরতে যায় সেগুলো তার লোক, বন্ধ হয়ে গেল। তারপরে যাইয়া চাটার দল সব খেয়ে ফেলে। গাজী আমার কম্বলটা কই, সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি, লাল গোড়া দাবড়াই দেব। পরের দিকে আবার আগে এগুলা বলার পর পরের দিকে লাল গোড়া দাবড়াই দেব। তারপরেও যখন দাবড়ানোতে কুল কিনার আনা হয় তখন 3 মিনিটের মধ্যে ফের ফয়েলেসে প্রেসিডেন্ট 5 বছরের জন্য হয়ে গেলেন, ঠিক আছে, এবং বাকশাল হয়ে গেল। 4টা পত্রিকায় চলে আসলো, সব দল বন্ধ হয়ে গেল। সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে নিজে গণতন্ত্রের 12টা বাজলেন, মরলেন, আমাদেরও মরলেন। তো এখন আবার যারা বলতেছে, যেসব কাঁচা পাকা লোকজন বলে যে তার ছবি মুছে ফেলবো, বিদ্যুৎ বিলের মধ্যে দেখি শেখ হাসিনার ছবির উপর দিয়ে কালি আঁকতেছে, মুছতেছে। এখন যেটুক সিল মারতেছে তাও দেখা যায়। আর মুছে কি সব ফেলা যায় নাকি? আমার বাপ কে ছিল সেটা আমি দেখছি নাকি? আমার মা বলছে বা চাচা বলছে, জ্যাঠা বলছে, উনারা বলার পরে আমি বাপ চিনছি। এখন বাপ স্বীকার করবে না, সব মুছে ফেলবে, এটা করবে না, সংস্কার হয় না। আসেন, গণভবন জাদুঘর বানাবে, এটা কি সংস্কারের অংশ কি না? ওগুলো তো ব্লক ফাইলও সেটা করলো। এই গণভবনটা একটা সরকারি সম্পদ, কারো বাপের জায়গা না, সেখানে জাদুঘর বানাবে কেন? জাদুঘর তো আছে শাহবাগে, ওটার এক্সটেনশন করুক বা সেখানে একটা কিছু করুক। আর যে জাদুঘর আপনি এখন বানাবেন বলছেন, এই জাদুঘর আবার আরেক গ্রুপ আপনার মতো আসলে তখন ভাঙবে না? ভাঙি ফেলতে পারে। 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভাঙেন নাই, তারপরে যে এটা ভাঙতেছেন। এইগুলো কিছু জিনিস আছে, একটা সরকারি সম্পদে জাদুঘর বানানোর দরকার নাই। এত যদি দরদি হয় আন্দোলনের ফসল বলে, তাহলে যারা আন্দোলনে মারা গেল 800, 850, 900 বলে, হাই রাইজ 25-30 তলা বিল্ডিং করে তাদেরকে গণভবন বরাদ্দ দিয়ে দেন। আরেকজন আসে পরে সংসদ ভবন বরাদ্দ দিয়ে দেখ, এভাবে করুক। একটা সিস্টেমেটিক কোহেশন যদি প্রশাসনে না থাকে, আস্থার ধারাবাহিকতা যদি না থাকে, জি, তাহলে আপনার সংস্কারের কোনো কাজ আসবে না।